1930-32-33 সেই বাংলাদেশে তখন আগুন নিয়ে খেলা চলেছে। মহাত্মা গান্ধীর আইন অমান্য আন্দোলন, মদের দোকানে পিকেটিং, বিলেতি কাপড় বয়কট, সাইমন কমিশন রিপোর্ট, লর্ড আরউইনের ডোমিনিয়ন স্ট্যাটাসের প্রস্তাব, আর ওইদিকে পৃথিবীজোড়া ট্রেড ডিপ্রেশন। তিনডোঙা কংগ্রেসের ফ্ল্যাগ তখন সর্বত্র উঠছে। রাস্তায় রাস্তায় ভলেন্টিয়ারদের মিছিলের সঙ্গে বাড়ির মেয়েরা সেই প্রথম যোগ দিলে। বড়বাজারে মারোয়ারিরা মোটা চাঁদা দেয় কংগ্রেসকে। সেই বড়বাজারেও তখন মালের কেনাবেচা কমে গেছে। অনেকে ফিরে গেছে যোধপুর, জয়পুর, বিকানিরে। আর যারা যেতে পারেনি, যাদের যাবার জায়গা নেই, তারা তখনও কেউ কেউ টিকে গেছে। এই দাতারবাবু আর অনন্তরাও ভাবের মতন কয়েকজন। নমস্কার, আমরা শুনছি কথার জাদুঘর বিমল মিত্রের লেখা উপন্যাস কুড়ি দিয়ে কিনলাম। আমরা গত পর্বে অনন্তরাও ভাবের সম্পর্ক ছেড়ে এসেছিলাম। জেনেছিলাম কে এই অনন্তরাও ভাবে, কিন্তু প্রশ্ন ছিল লক্ষ্মীদের সাথে কিসের সম্পর্ক। তাহলে আসুন শুনে নিই লক্ষ্মীদের সাথে কিসের সম্পর্ক অনন্তরাও ভাবের। অনন্তবাবু ঘরে ঢুকল, আর তার আগে আগে লক্ষ্মীদি ভিতর থেকে এসে বললে, এই সেই দীপঙ্কর, একে তো দেখেছিলে তুমি বউবাজারে। অনন্তবাবুও দুর্দশাগ্রস্ত মানুষ, অন্তত চেহারা দেখে তাই মনে হলো দীপঙ্করের। দাতারবাবুর সঙ্গে একদিন দেখেছিল বউবাজারে সেই চিনি পাড়ার বাড়িতে। আপনি রেলওয়েতে চাকরি করেন? দীপঙ্কর বললে, হ্যাঁ। ছোট চাকরি না বড় চাকরি? দীপঙ্কর এই কথার কোনো উত্তর দিলে না। কথাটার মধ্যে কোথাও যেন একটা অবজ্ঞার হুল লুকিয়েছিল। লোকটাকে সেই প্রথম দিনেই ভালো লাগেনি দীপঙ্করের। দীপঙ্কর দাঁড়িয়ে উঠল, বলে, আমি এবার যাই লক্ষ্মীদি। লক্ষ্মীদি বললে, সে কি রে, যেই কাজটার জন্য ডাকা সেটাই তো হলো না। দীপঙ্কর শির দ্বারা সোজা করে দাঁড়ালো, বললে, অনেক রাত হয়ে যাচ্ছে, আমি যাই। আর তাছাড়া আমি আসতাম না তোমার কাছে, নিহাতি তুমি চিঠি দিয়েছিলে বলেই এসেছিলাম আজ। কিন্তু আমার একটা উপকার করবি না? উপকার? দীপঙ্কর অবাক হয়ে গেল। এখন তো অনন্তবাবুই সব উপকার করছে লক্ষ্মীদের। 6,000 টাকা দেনা শোধ করে দিয়েছে, বাড়ি ভাড়া সব চুকিয়ে দিয়েছে। এখন আর দীপঙ্করকে কিসের দরকার? দীপঙ্কর আস্তে আস্তে ঘরের বাইরে এসে দাঁড়ালো। ছোট ঘর, অনন্তবাবু নিজের জামাটামা ছাড়বে। অত ছোট ঘরে এত লোক ধরে না একসঙ্গে। আর তাছাড়া লক্ষ্মীদি এই লোকটার সঙ্গে এত মেলামেশাই বা কেন করে? দাতারবাবুর এই অসুখ, তার কথা তো কই ভাবছে না এরা। দীপঙ্কর বাইরে আসতে লক্ষ্মীদিও সঙ্গে সঙ্গে এলো। দীপঙ্কর পিছন ফিরে বললে, এখন আমাকে কী জন্য ডেকেছিলে বলো? লক্ষ্মীদি বললে, তুই রাগ করছিস কেন? অনন্তর কথার উত্তর দিলি না যে? কি হয়েছে তোর? সত্যি দীপঙ্করের আত্মসম্মানে সেদিন ঘা লেগেছিল। বললে, তুমি কিছু মনে করো না লক্ষ্মীদি। আমি যেখানেই যার সঙ্গে মিশতে গেছি, যাকে প্রাণ দিয়ে ভালোবাসতে গেছি, যারই উপকার করতে গেছি, সেখানেই একটা না একটা বাধা এসেছে, একটা গণ্ডগোল হয়েছে। এই আমার ভাগ্যেরই দোষ। নইলে আজ তো আমি তোমার সঙ্গেই দেখা করব বলে এসেছি। তোমার সঙ্গে অনেকক্ষণ কাটাবো বলেই একেবারে মাকে বলে খাওয়া দাওয়া সেরে এসেছিলাম। তা বস না, গল্প কর না তুই। কে তোকে চলে যেতে বলেছে? অন্ধকার গলির মধ্যে এসে দাঁড়িয়েছিল তখন দুজনে, বড় কাছাকাছি, বড় মুখোমুখি, বড় সামনাসামনি। লক্ষ্মীদি একেবারে তার সামনে বুকের কাছে এসে দাঁড়িয়েছিল। লক্ষ্মীদি বললে, বুঝেছি তুই কেন চলে যাচ্ছিস। অনন্ত তোকে যদি কিছু বলেই থাকে, আমি তো আছি,
আমি তোর কি করেছি? আমার উপর তুই রাগ করছিস কেন? দীপঙ্কর বললে, আগে বলো ওই লোকটা কে? ওই লোকটার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? হঠাৎ তুই এই কথা জিজ্ঞেস করছিস যে? না, তোমাকে বলতেই হবে। ওই অনন্তবাবুর কিসের স্বার্থ যে তোমাকে এত সাহায্য করে, এত টাকা খরচ করে? কেন? আর তুমিই বা ওর সঙ্গে এক বাড়িতে থাকো কেন? লক্ষ্মীদি বললে, না রে, তুই যা ভাবছিস তা নয়। এতদিনও তুই আমায় চিনলি না? দীপঙ্কর বললে, এখন বুঝতে পারছি দাতারবাবু কেন পাগল হয়েছে। তোমরাই দুজনে মিলে দাতারবাবুকে পাগল করে তুলেছ, তুমি আর ওই তোমার অনন্তবাবু। লক্ষ্মীটি আরও কাছে সরে এলো, বললে, একটু আস্তে কথা বল লক্ষ্মীটি, অনেক কষ্টে ওকে ঘুম পাড়িয়েছি, আবার জেগে উঠবে। তুই কিছু মনে করিস নি, অনন্তই তোকে ডাকতে বলেছিল। আমাকে? অনন্তবাবু আমাকে ডাকতে বলেছিল? হ্যাঁ রে, তুই যদি অনন্তকে একটা কাজ করে দিতে পারিস, ওই তোদের রেলে, আমারও অনেক উপকার হয়, শম্ভুরও উপকার হয়। দীপঙ্কর কিছু উত্তর দেবার আগেই অনন্তবাবু এসে দাঁড়ালো। অনন্তবাবু বললে, তা কী কথা হচ্ছে তোমাদের? লক্ষ্মীদি বললে, এই যে দীপুকে নিয়ে যাচ্ছি, চলো। এই বলে দীপঙ্করের হাত ধরে টানতে লাগলো, বললে, আয় না, একটুখানি বসে অনন্তের কথাগুলো শুনে যা। যদি তুই কিছু করতে পারিস আমাদের জন্য, দেখ না। দীপঙ্কর অনিচ্ছা সত্ত্বেও আবার ঘরের ভেতর গেল। লক্ষ্মীদি বসলো, অনন্তবাবু বসলো, দীপঙ্করও বসলো। অনন্তবাবু খুচরো অর্ডার সাপ্লাই করে মাঝে মাঝে রেলওয়েতে। সম্প্রতি একটা 3,000 টাকার কাজ ধরবার চেষ্টায় আছে। সেটির জন্যই অনন্তবাবু চেষ্টা করছে। অনেকদিন ঘোরাঘুরিও করেছে অনন্তবাবু। কাজটা পেলে 500 টাকার মতো প্রফিট থাকে, খরচ খরচা বাদ দিয়ে। দীপঙ্কর জিজ্ঞেস করলে, কিসের কাজ? কোন ডিপার্টমেন্ট? অনন্তবাবু বললে, আপনাদের আপিসে মিস্টার এন.কে ঘোষালের সঙ্গে আপনার জানাশোনা আছে? দীপঙ্কর স্তম্ভিত হয়ে গেল মিস্টার ঘোষালের নাম শুনে, বলে, কেন? তার সঙ্গে আপনার কি দরকার? অনন্তবাবু বললে, আরে তিনি তো যত গণ্ডগোল করছেন। কিসের গণ্ডগোল? অনন্তবাবু বললে, অনেক টাকা চাইছে, অন্তত 300 টাকা তার চাই। অথচ 300 টাকা দিলে আমারই বা কী থাকবে? আমি 200 পর্যন্ত দিতে রাজি। তা আপনার সঙ্গে জানাশোনা আছে? দীপঙ্কর বললে, অর্ডারটা স্যাংশন করবে কে? রবিনসন সাহেব। সেদিন সেই অন্ধকারে ঢাকুরিয়ার সেই ঘরটাতে বসে দীপঙ্কর যেন বজ্রাহত হয়েছিল অনন্তবাবুর কথা শুনে। বাইরে থেকে যেই অফিসে প্রতিদিন সে যাচ্ছে, প্রতিদিন যেই অফিসে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করে দৈনন্দিন কাজ করে চলেছে, সেখানকার ভেতরের ব্যাপার কোনো দিন তো কানেই আসেনি তার। সোজাসুজি কাজ করে যায় কলমের খোঁজায়, নোট লেখে, ড্রাফট পাঠায়, স্টেটমেন্ট তৈরি করে, কিন্তু তার পেছনে যে এত রহস্য তা কখনো জানত না দীপঙ্কর। কোথাকার কোন বোর্ড থেকে টেলিগ্রাম আসে পাবলিকের কাছ থেকে। হেড অফিস থেকে অর্ডার গেলে তবেই ডিভিশন থেকে সেই হুকুমের তামিল হয়। বাইরে থেকে গেটে গুর্খা দারোয়ান আর যত কিছু এস্টাবলিশমেন্টের আইনের কড়াকড়ি। কিন্তু এতদিন কাজ করেছে দীপঙ্কর, এসব তার জানা ছিল না। স্বপ্নেও ভাবতে পারেনি সে। এত ফুটো সেখানে, এত ফাঁক, এত ফাঁকি। লক্ষ্মীদি এতক্ষণ সব কথা শুনছিল, বলল, হ্যাঁ রে দীপু, কি বলিস তুই? পারবি কিছু করতে? চিনিস তুই মিস্টার ঘোষালকে? অনন্তবাবু বললে, আমি 200 টাকা পর্যন্ত দিতে পারি, কিন্তু 300 টাকা দিলে আমার কি থাকবে সেটা বলুন। দীপঙ্কর হঠাৎ বললে,
তা রবিনসন সাহেব যখন স্যাংশন করবার মালিক, তখন মিস্টার ঘোষালের কাছে যাবার কি দরকার আপনার? অনন্তবাবু বললে, আরে মিস্টার ঘোষাল যে রবিনসন সাহেবের ডান হাত, মিস্টার ঘোষালকে যে রবিনসন সাহেব খুব বিশ্বাস করে। দীপঙ্কর বললে, আপনি রবিনসন সাহেবের সঙ্গে দেখা করেছিলেন কখনো? অনন্তবাবু বললেন, আমি একজন এলিস্টেট সাপ্লায়ার, ওদের কন্ট্রোলার অফ স্টোরসের আপিসে আমি নাম রেজিস্ট্রি করে নিয়েছি, তাতেও কিছু টাকা খরচ হয়েছে। আর নাম কি সহজে খাতায় ওঠে? নাম ওঠানোটাই এক হ্যাঙ্গাম। তারপর একে খাওয়াও, ওকে খুশি করো, তাকে তোয়াজ করো। আর এখন বলছে মাল আমি সাপ্লাই করব বটে, কিন্তু ডিটিএস যদি রিজেক্ট করে তবে পেমেন্ট হবে না। আসলে এর সঙ্গে ওর সঙ্গে সব জড়ানো ব্যাপার, অর্থাৎ সবাইকে খাওয়াতে হবে। তা আমি দেখা করেছিলাম আপনাদের আপিসে। কার সঙ্গে? অনন্তবাবু বললে, সে নামটা আমি বলতে পারবো না, বারণ করে দিয়েছে ভদ্রলোক। তার হাত দিয়ে মিস্টার ঘোষাল খায়, তার নাম বলে আমার কাজটা আটকে যেতে পারে। দীপঙ্কর বললে, ঠিক আছে, নামটা আপনাকে বলতে হবে না, আমি আপনার কাজটা করে দেব। আপনাকে আর মিস্টার ঘোষালের কাছে যেতে হবে না, আর খাওয়াতেও হবে না কাউকে। একটা পয়সাও লাগবে না আপনার। এইবার থেকে যত কাজ পাবেন আপনি সব আমার কাছে নিয়ে যাবেন। আমি নিজে আপনাকে রবিনসন সাহেবকে দিয়ে সব সই করিয়ে দেব। লক্ষ্মীদি খুব খুশি হলো, বললে, করবি তুই দীপু, করবি ভাই। দীপঙ্কর বললে, আপনি কাল আমার আপিসে গিয়ে আমার সঙ্গে দেখা করবেন, আমি থাকব। কোথায় বসেন আপনি? দীপঙ্কর বললে, ঠিক রবিনসন সাহেবের পাশের ঘরে, ওই যেখানে সাহেবের স্টেনোগ্রাফার বসে, সেই একই ঘরেই। আমি রোজ বিকেল 5টা পর্যন্ত থাকি। লক্ষ্মীদি অনন্তবাবুকে বললে, সেটাই তো ভালো হলো। তুমি মিস্টার ঘোষালের কাছে গিয়ে দীপুর কাছে যেও, দীপুই তোমাকে রবিনসন সাহেবের কাছে নিয়ে যাবে। তারপর দীপঙ্করের দিকে চেয়ে বললে, আগে ব্যবসা যে কীরকম ছিল তেমন থাকলে কোনোই অসুবিধে হতো না আমাদের, বুঝলি। আগে শম্ভু 2 হাতে লাভ করেছে, আমি তো দেখেছি, 2 হাতে টাকা খরচ করত। আর এখন যে কি হলো, সব ওলটপালট হয়ে গেল হঠাৎ। মনে আছে সেই দিন লক্ষ্মীদির কথাগুলো শুনে ভারী হাসি এসেছিল দীপঙ্করের। লক্ষ্মীদি এই কয় মাসের মধ্যে এমন গৃহিণী হয়ে উঠেছে, এমন সংসারী হয়ে উঠেছে যে দেখলে বিশ্বাসই করা যায় না। লক্ষ্মীদির মুখের দিকে চেয়ে দেখলে দীপঙ্কর যেন আরও ভারী হয়ে গেছে লক্ষ্মীদি এই কদিনের মধ্যেই। আগে যেন আরও পাতলা ছিল, আরও হালকা। একটা 8 পৌড়ে ব্লাউজের ওপর আরও 8 পৌড়ে একটা শাড়ি জড়িয়েছে গায়ে। 2 হাতে শাঁখা ছাড়া আর কোনো গহনা নেই। গোল গোল ফর্সা হাত দুটো আর আধখোলা গলাটা নিরাভরণ। শুধু বাইরের দিকেই নয়, ভেতরে ভেতরেও যেন সেই লক্ষ্মীদি একেবারে আগাগোড়া বদলে গিয়েছে। আগে ঘুম থেকে ওঠার আগে বিছানার পাশে চা না দিলে ঘুম ভাঙত না লক্ষ্মীদের। আগে কাকিমা কলেজ থেকে আসার পর খাওয়া নিয়ে সাধাসাধি করত। সেই মেয়ে কোথায় পড়ে রইল, কোথায় কোন প্রান্তে এসে কার সংসার করছে। আশ্চর্য। সত্যি লক্ষ্মীদি বলেছে ঠিক, কি যে হলো, যেন সবই ওলটপালট হয়ে গেল হঠাৎ। বাইরে গলির কাছে এসেও যেন দীপঙ্করের চলে যেতে ইচ্ছে করছিল না। বলে, আমি তাহলে আসি। লক্ষ্মীদি বললে, দাঁড়া, তুই অন্ধকারে যেতে পারবি না, আমি দরজাটা খুলে দিচ্ছি। বাইরে দরজার কাছে এসে দীপঙ্কর পা বাড়িয়েও একটু থামল, বললে, তাহলে আমি আসি লক্ষ্মীদি। লক্ষ্মীদি বললে, আয়। দীপঙ্কর বললে, এতদিন পর তোমার সঙ্গে দেখা হলো, আর কিছু কথাই জিজ্ঞেস করবে না? আর কারোর কথা? লক্ষ্মীদি একটু অবাক হয়ে গেল, বলে, আর কার কথা জিজ্ঞেস করব বল? কারো কথাই তোমার জিজ্ঞেস করবার নেই?
এতদিন ঈশ্বর গাঙ্গুলি লেনে ছিলে, কাকাবাবু, কাকিমা, সতী, সকলকেই একেবারে ভুলে গেলে? লক্ষ্মীদি বললে, কই, ভুলিনি তো। কিন্তু তাদের কথা তো একবারও জিজ্ঞেস করলে না। এমন করে তুমি সকলকে ভুলে যেতে পারলে? কিন্তু তার বদলে তুমি কি পেলে? সত্যি বলো তো। এই তোমার অবস্থা আজ নিজের চোখের ওপরেই দেখে গেলাম। এতে তুমি সুখী হয়েছ মনে করো? এই যে যার জন্য তুমি সব কিছু ছেড়ে চলে এলে, তাকেও কি সুখী করতে পেরেছ তুমি? আর কোথাকার কি একজন, যার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, সেই তারই দয়ার উপর নির্ভর করে তোমার ভরণ পোষণ চালাতে হচ্ছে। এটাও কি খুব গৌরবের মনে করো? লক্ষ্মীদি কোনো কথারই উত্তর দিতে পারলে না। দীপঙ্কর বললে, সত্যি বলো তো, আবার জিজ্ঞেস করছি, ও লোকটা কে তোমার? ওর সঙ্গে তোমার কিসের সম্পর্ক এখন? আর ও তোমার জন্য এত কেন করে? কিসের স্বার্থে? লক্ষ্মীদি হঠাৎ যেন নিজেকে সামলে নিয়ে বললে, রাত হয়ে গেল, তোর ফিরতে দেরি হয়ে যাবে, যা বাড়ি যা। দীপঙ্কর বললে, যাবো তো আমি নিশ্চয়ই, তোমার এখানে আমি থাকতে আসিনি, কিন্তু আমার কথার জবাব দাও। লক্ষ্মীদি বললে, তুই জানিস না, অনন্ত না থাকলে আমাদের এই বিপদের সময় কি যে হতো তা ভাবাই যায় না। ও অনেক করেছে, এখনও করছে। সেজন্যই তো বলছি, ওর কাজটা যদি তুই করে দিতে পারিস, সে দেওয়াতে আমারই উপকার। তোমারই উপকার হবে বলেই করছি, নইলে ওর সঙ্গে আমার কিসের সম্পর্ক? হ্যাঁ, আমার নিজের উপকার হবে বলেই তোকে আজ চিঠি পাঠিয়েছিলাম। অসুখটা সেরে গেলে আমি শম্ভুকে তাহলে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাব। তখন আর কেউ থাকবে না আমাদের সঙ্গে, তখন আর কারোর দয়ার ওপর নির্ভর করতে হবে না আমাকে। দীপঙ্কর জিজ্ঞেস করলে, কিন্তু দাতারবাবুর চিকিৎসা কি করাচ্ছ? আমি মেয়ে মানুষ, কি আর করব বল? ওই অনন্তই ডাক্তার দেখাচ্ছে। ডাক্তার কি বলেছে? ডাক্তার আর কি বলবে, আমি তো নিজেই বুঝতে পারছি। কেবলই সন্দেহ করে, সন্দেহবাতিক এসেছে ভীষণ। আমাকে সন্দেহ করে, অনন্তকে সন্দেহ করে। কেবলই ওর মাথায় ঢুকেছে যে আমি বুঝি আর ওকে তেমন করে ভালোবাসি না। ও কেবলই সন্দেহ করে আমি ওকে ছেড়ে পালিয়ে যাব। হঠাৎ ভেতর থেকে দাতার বাবুর গলা শোনা গেল। দুর্বোধ্য ভাষায় কী সব চিৎকার করে বলছে পাশের ঘর থেকে। লক্ষ্মীদি চমকে উঠেছে, বললে, ওই দেখ, শম্ভুর ঘুম ভেঙে গেছে, আমি যাই। অনন্তবাবু এসে গেল, বললে, এই দেখো, শম্ভু উঠেছে। তারপর দীপঙ্করের দিকে চেয়ে বললে, তোমার তো রাত হয়ে গেল, অনেক দূর তো যেতে হবে তোমাকে। লক্ষ্মীদি বললে, তাহলে আবার আসিস তুই দীপু। আসবো। তারপর অনন্তবাবুকে বললে, আপনি কিন্তু ঠিক যাবেন, আমি সাহেবকে বলে সব বন্দোবস্ত করে দেব, আপনার 1 টাকাও খরচ হবে না। এই বলে অন্ধকারের মধ্যে পা বাড়ালো দীপঙ্কর। একেবারে নিশ্ছিদ্র অন্ধকার চারিদিকে। নিচু জমি, দুই পাশে নর্দমার কাদা জমে আছে। তাড়াতাড়ি দীপঙ্কর পা চালিয়ে চলল। এখান থেকে অনেকখানি হেঁটে যেতে হবে। তারপর সেই মোড় থেকে ট্রাম। ট্রাম এত রাত্রে হয়তো বন্ধ হয়ে গেছে। আশেপাশে কোথাও ঘড়ি নেই, রাত বোঝবার উপায় নেই। দীপঙ্কর লেভেল ক্রসিংয়ের গেটটা পেরিয়ে ওই পারে চলে গেল। যদি ট্রাম না থাকে তাহলে সমস্ত রাস্তাটাই হেঁটে যেতে হবে। আর তারপর কাল সকালেই আবার আপিস আছে। আবার সেই জাপান ট্রাফিক, আবার সেই মিস্টার ঘোষাল। কালকেই যেতে বলে দিয়েছে অনন্তবাবুকে। কি আশ্চর্য, নিপেনবাবু তো তবু অনেক ভালো। 33 টাকায় তার লোভ মিটে যায়, আর এদের চায় 300 টাকা। হঠাৎ পকেটে হাত দিয়ে চমকে উঠেছে। মানি ব্যাগটা কোথায় গেল? তার পার্স?
তার ভেতরে যে পয়সা আছে, ট্রাম ভাড়া দেবে কি করে? অবশ্য বেশি পয়সা নেই, বোধহয় আনা 12 সব শুদ্ধ। সেই লক্ষ্মীদের ওখানেই নিশ্চয়ই পড়ে আছে ঠিক। তাড়াতাড়ি আবার ফিরল দীপঙ্কর। এটুকু রাস্তা যাতায়াতে আরও হয়তো মিনিট 15 লাগবে। তা হোক, কিন্তু মানি ব্যাগটা না হলে কি করে চলবে? কাল তো আবার আপিসে যেতে হবে সকালবেলায়। আবার সেই গেটটা পেরোতে হলো। গেটটা তখনও বন্ধ রয়েছে, অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে গেছে। গুডস ট্রেনটা আসছে বোধহয়। দোতলা গুমটি ঘরের ওপরে আলো জ্বলছে। ভূষণমালী তখন ভেতরে। গেট বন্ধ করে ভেতরে সাউথ কেবিনের সঙ্গে কথা বলছে টেলিফোনে। রাস্তা থেকে তার গলা শোনা যায়। হ্যালো, 370 আপ। গেট বন্ধ করেছি হুজুর। না না, সনাতন নই, আমি ভূষণ মালী। সেকেন্ড নাইট ডিউটি হুজুর। সেই ভূষণের গলা শুনলেই চেনা যায়। পরে রবিনসন সাহেবের সঙ্গে যখন দীপঙ্কর লাইন দেখতে এসেছিল, তখন ওই ভূষণই ছিল ডিউটিতে। বিনয়ের অবতার একেবারে ভূষণ। শিলাম করতে ভূষণের ক্লান্তি নেই। রবিনসন সাহেব খুব ভালোবাসত ভূষণকে। রবিনসন সাহেব দীপঙ্করকে জিজ্ঞেস করেছিল, ইজ হি এ সাউথ ইন্ডিয়ান সেন? রবিনসন সাহেবের কি একটা ধারণা হয়েছিল, ভালো লোক হলেই সে সাউথ ইন্ডিয়ান হবে। তা না হয়ে পারে না। মিসেস রবিনসনের সঙ্গেও তখন দীপঙ্করের খুব পরিচয় হয়ে গিয়েছিল। সাহেবের সঙ্গে মেম সাহেবও লাইনে আসতো মাঝে মাঝে। যখন এই লেভেল ক্রসিং গেটটা আরও চওড়া হলো, তখন প্রায়ই আসতে হতো এখানে, কখনো সাহেবের গাড়িতে আর কখনো ট্রলিতে। সাহেবের কুকুর জিমিও আসতো। সবাইকে নামতে হতো গাড়ি থেকে। নেমে মাপা হতো, ইন্সপেকশন হতো। আর সেই সময়ে ভূষণ মালী এসে সাহেবের কাছে দাঁড়াতো আর সিগারেট মুখে মিসেস রবিনসনের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকত। রবিনসন সাহেব একদিন জিজ্ঞেস করেছিল ভূষণকে, হোয়াট ইজ ইউর পে গেটম্যান? দীপঙ্কর বুঝিয়ে দিয়েছিল ভূষণকে। বলেছিল, সাহেব জিজ্ঞেস করছে তুমি কত টাকা মাইনে পাও। ভূষণ বলেছিল, হুজুর 18 রুপিয়া। রবিনসন সাহেব তাতেও খুশি হয়নি। জিজ্ঞেস করেছিল, আর ইউ স্যাটিসফাইড? দীপঙ্কর তর্জমা করে বুঝিয়ে দিয়েছিল, সাহেব জিজ্ঞেস করছে, তুমি কি ওই মাইনেতে খুশি? ভূষণ বলেছিল, জি হুজুর, খুশি। সাহেবও তখন উত্তর শুনে খুশি হয়েছিল। বলেছিল, হি ইজ হ্যাপি। কাউকেই অসুখী দেখতে চায় না রবিনসন সাহেব। সাহেব চাইতো সবাই যেন সন্তুষ্ট মনে সুস্থ চিত্তে কাজ করে, তবেই ভালো কাজ চলবে রেলওয়ে। চলতে চলতে দীপঙ্কর গেটটা পেরিয়ে আবার গিয়ে দাঁড়ালো 53 নম্বর বাড়িটার সামনে। হয়তো লক্ষ্মীদিরা এতক্ষণে সবাই শুয়ে পড়েছে। রাত তো কম হয়নি। আবার তাদের ডেকে ঘুম ভাঙাতে হবে। নর্দমাটা ডিঙিয়ে দীপঙ্কর সদর দরজাটার কড়া নাড়তেই যাচ্ছিল। কিন্তু আশ্চর্য, দরজাটা শুধু ভেজানো ছিল। একটু ঠেলতেই খুলে গেল। হয়তো বন্ধ করতে ভুলে গিয়েছে। ভেতরে তেমনই অন্ধকার। সরু গলিটার মধ্যে ঢুকেই দীপঙ্করের কানে গেল দাতার বাবুর সেই চিৎকার। সেই আগের মতন চিৎকার করছে। তাহলে এখনো ঘুমোয়নি নিশ্চয়ই। হয়তো দাতারবাবুকে জোর করে খাওয়াচ্ছে, জোর করে খাওয়াবার চেষ্টা করছে। আহা! দীপঙ্করের মন থেকে আহা শব্দটা নিজের অজ্ঞাতেই বেরিয়ে এলো। আশ্চর্য লক্ষ্মীদের কপাল! কত সুখ ছেড়ে এখানে কি কষ্টের মধ্যেই না দিন কাটাচ্ছে। হঠাৎ গলির শেষে পৌঁছতেই দীপঙ্কর চমকে উঠল। ভেতর থেকে একটা উদ্দাম হাসির শব্দ কানে এলো। এমন করে কে হাসছে এত রাত্রে? ঘরের ভেতর আলো জ্বলছে। দীপঙ্কর জানালা দিয়ে ভেতরে চোখ ফেলতে অবাক হয়ে গেল। ঘরের মেঝের ওপর লক্ষ্মীদি আর অনন্তবাবু মুখোমুখি খেতে বসেছে। আর খেতে খেতে দুইজনে কি একটা কথায় প্রাণ খুলে হাসছে।
হাসির দমকে দুজনেই ফুলে ফুলে উঠছে। ভারী একটা মজার কথা নিয়ে যেন হাসি আর চাপতেই পারছে না। দীপঙ্কর জানালাটা থেকে মুখটা সরিয়ে নিলে। ওই পাশ থেকে দাতারবাবুর চিৎকার তখনও চলেছে সমান তালে। সেদিকে কারোর খেয়াল নেই। এরা হেসেই চলেছে। দাতারবাবুর এই চিৎকারের মধ্যেও এদের হাসি আসছে। না, দরকার নেই। হেঁটেই বাড়ি যাবে দীপঙ্কর। যত রাতই হোক, যত দূরই হোক। মানিব্যাগটা তার আর দরকার নেই। 12 আনা পয়সার জন্য ওদের হাসিতে বাধা দেবার দরকার নেই তার। 12 আনার ক্ষতি দীপঙ্কর সহ্য করবে। আর কালকেই তো মাইনের তারিখ, মাসের পয়লা। রাস্তা দিয়ে চলতে চলতে তখনও যেন লক্ষ্মীদের হাসিটা কানে আসতে লাগলো। সেই উদ্দাম উচ্ছল হাসি। আর দাতারবাবুর সেই বীভৎস চিৎকার। সেই চিৎকার আর পাশের ঘরে এদের হাসি একেবারে পাশাপাশি। সেদিন লক্ষ্মীদের জীবনটা কেমন যেন জটিল বলে মনে হয়েছিল। মনে হয়েছিল বোধহয় সব মানুষেরই এমন হয়। দীপঙ্করও তো কতবার সহজ করতে চেয়েছে জীবনকে। সোজা সরল জীবনই তো চেয়েছিল দীপঙ্কর। একটা ঋজুরেখার মতো নির্ঝঞ্ঝাট জীবন। হয়তো সবাই তাই চায়। জীবনকে সহজ করার জন্যই আয়োজন করে অনেক কিছুর। শেষে আয়োজনটাই ভারী হয়ে ওঠে। আয়োজনটাই জঞ্জাল হয়ে পীড়া দেয় জীবনকে। যেদিন লক আপ থেকে বেরিয়ে এসেছিল সেই দিনই দীপঙ্কর সংকল্প করেছিল, এই শেষ। সেই প্রিয়নাথ মল্লিক রোডের বিয়ে বাড়িটার সামনে দাঁড়িয়ে দীপঙ্কর তো সে প্রতিজ্ঞাই করেছিল। বলেছিল, ভালোই হয়েছে। সব বন্ধন ছিন্ন করে সে মুক্তি পেল। সব সম্পর্ক ঘুচিয়ে পরিত্রাণ পেল সে। মার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেও তো সেই সংকল্পের পুনরাবৃত্তি করেছিল। তারপর আর কোনো সংসর্গ তো সে চায়নি। চাকরি করবে আর 19-এর 1-এর বিয়ে ঈশ্বর গাঙ্গুলি লেনে এসে অজ্ঞাতবাস করবে। এটাই তো সে ভেবেছিল। কোনো আয়োজনই তো ছিল না তার, কোনো আকর্ষণই তো তার ছিল না। ভেবেছিল সব নিঃশেষ হয়ে গেল তার জীবন থেকে। কিরণের বাবার নশ্বর দেহটা যেমন করে শ্মশানে নিঃশেষ হয়ে গিয়েছিল, তেমনি করেই দীপঙ্করের জীবন থেকেও সব আকর্ষণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। কিন্তু তাহলে আবার কেন এত আয়োজন স্তূপকৃত হলো তার জীবনে? কেন এত জঞ্জাল তার জীবনে জড়ো হলো? কেন এমন করে আবার লক্ষ্মীদিও জড়িয়ে পড়ল তার জীবনে? কেন সতীও আবার তাকে এমন করে মূল ধরে আকর্ষণ করলে? মনে আছে মিস মাইকেল বলতো, মিস্টার সেন, ইউ আর ভেরি শাই। তুমি এত লাজুক কেন? মিস মাইকেলের সঙ্গে বেশি দিনের পরিচয় নয়, কিন্তু কিছুদিন পাশাপাশি বসতে বসতেই যেন পুরোপুরি চিনে ফেলেছিল দীপঙ্করকে। মিস মাইকেল বাড়ি থেকে টিফিন আনত। একটা চ্যাপটা কৌটোর মধ্যে কয়েকটা মোটা মোটা জেলি মাখানো স্যান্ডউইচ। তারপর ইলেকট্রিক কেটলিতে একটু চা করে নিত। প্রথম দিন দীপঙ্করকেও চা খেতে বলেছিল মিস মাইকেল। দীপঙ্কর বলেছিল, না, আমি চা খাই না মিস মাইকেল। মেম সাহেব যেন আকাশ থেকে পড়েছিল দীপঙ্করের কথাটা শুনে। বলেছিল, সে কি, তুমি চা খাও না? কখনো চা খাওনি? দীপঙ্কর বলেছিল, না, আমি কখনো চা খাইনি। কিন্তু কথাটা বলে মনে পড়ে গিয়েছিল, চা তো একবার খেয়েছিল সে, সেই ছোটবেলায়। সেই লক্ষ্মীদের কাছে তাদের লাইব্রেরির চাঁদা চাইতে গিয়ে একবার চা খেয়েছিল। খুব কিন্তু ভালো লেগেছিল চা খেতে। মিস মাইকেলের সঙ্গে শেষের দিকে খুব ঘনিষ্ঠতা হয়ে গিয়েছিল। সব রকমের গল্প হতো। মিস মাইকেল বলতো, দ্যাটস ভেরি গুড সেন, চা না খাওয়া খুব ভালো। কেন, ও কথা বলছো কেন? মিস মাইকেল হেসে বলেছিল, ইউ উইল গেট প্লেজার ইন কিসিং। চুমু খেয়ে খুব সুখ পাবে। কথাটা শুনে দীপঙ্করের কান দুটো খানিকক্ষণের জন্য গরম হয়ে উঠেছিল।
প্রথম দিন যে কী লজ্জা হয়েছিল দীপঙ্করের। আগে কখনোই দীপঙ্কর কোনো মহিলার সঙ্গে এক ঘরে এতক্ষণ একসঙ্গে কাটায়নি। মেম সাহেবের বয়স হয়েছিল, তবু অনেকক্ষণ মিস মাইকেলের দিকে তাকাতেই পারেনি দীপঙ্কর। সেদিনই মেম সাহেব বলেছিল, তুমি খুব লাজুক দেখছি তো। দীপঙ্কর একদিন জিজ্ঞেস করেছিল, তুমি বিয়ে করনি কেন মিস মাইকেল? বিয়ে? ভারী কঠিন প্রশ্ন করেছে ভেবেছিল দীপঙ্কর। মেম সাহেব টাইপিংটা থামিয়ে খানিকক্ষণ চেয়েছিল দীপঙ্করের দিকে। দীপঙ্কর জিজ্ঞেস করেছিল, তুমি তো খুব সুন্দরী, তাহলে বিয়ে করলেন না কেন? মেম সাহেব খুব হেসেছিল, বলেছিল, খুব খুব সুন্দরী ছিলাম আমি, ইন মাই ইয়াং এজ। তখন যদি তুমি আমায় দেখতে। তাহলে তাহলে বিয়ে করনি কেন? মেম সাহেব বলেছিল, সুন্দরী ছিলুম বলি তো বিয়ে করিনি। সে কি, সুন্দরী হলে বিয়ে করবার দরকার নেই? মেম সাহেব বললে, সে তুমি বুঝবে না সেন, তুমি ছেলে মানুষ। কেন? তারপর মেম সাহেব টাইপরাইটারটা থামিয়ে বলেছিল, তুমি ভিভিয়ানের নাম শুনেছ? দ্য গ্রেট হলিউড ফিল্ম স্টার, এখন আমেরিকাতে খুব ফেমাস স্টার। সে আর আমি একসঙ্গে এখানে কাজ করেছি। তুমি হয়তো বললে বিশ্বাস করবে না, তার সঙ্গে আমার খুব ভাব ছিল। দীপঙ্কর চুপ করেছিল দেখে মিস মাইকেল বললে, তোমাকে আমি তার চিঠি এনে দেখাবো, তাহলে তো বিশ্বাস হবে। মিস মাইকেল ভেবেছিল দীপঙ্কর বুঝি তার কথা বিশ্বাস করছে না। মেম সাহেব বলেছিল, তুমি এখানে যাকে জিজ্ঞেস করবে সেই বলতে পারবে সেন। আমরা দুজনে একসঙ্গে এক বাড়িতে থাকতাম, এক ঘরে শুতুম, একসঙ্গে আপিসে আসতুম। তা তুমি ওর সঙ্গে হলিউডে চলে গেলে না কেন? মিস মাইকেল আপিসে আসতো কাটায় কাটায় নিয়ম করে, নিখুঁত পরিপাটি পোশাক পরিচ্ছদ, কোথাও এতটুকু খুঁত ছিল না। আপিসে এসে মেশিনটা খুলে নোট খাতাটা বার করে বসত, তারপর পেন্সিলটা ছুরি দিয়ে কেটে কেটে শীষটা ছুঁচলো করে নিত। তারপর যতক্ষণ না রবিনসন সাহেব ডাকত ততক্ষণ গল্প করত সেনের সঙ্গে। 3 বার চা করত, বারবার ব্যাগ থেকে আয়না বার করে মুখ দেখত, ঠোঁটে লিপস্টিক বুলিয়ে নিত, ভ্রুজোড়াটা এঁকে নিত, ঘুরিয়ে ঘুরিয়ে নিজের মুখখানা বারবার দেখত। যতদিন আপিসে ছিল ততদিন সময় পেলে নিজের গল্প বলেছে। জীবনে কোনো গল্পই বলতে বাকি রাখেনি। দীপঙ্করের ওপর কেমন যেন একটু মায়া পড়ে গিয়েছিল মেম সাহেবের। মিস মাইকেল একদিন বলেছিল, আমার খুব হেটের ছিল বাঙালিদের ওপর, জানো সেন। আমি বেঙ্গলিদের খুব হেট করতাম। কিন্তু দীপঙ্কর জিজ্ঞেস করত, কেন? আই ডোন্ট নো। এই আপিসে আমি কারোর সঙ্গে কথা বলি না, তুমি তো দেখেছ। আমি বাবুদের সঙ্গে একটাও কথা বলি না। আই হেট দেম ফ্রম মাই হার্ট। আমি মন থেকে তাদের হেট করি। কিন্তু কিন্তু কি? কিন্তু তোমাকে দেখবার পর থেকে আমি মাইন্ড চেঞ্জ করেছি। আই হ্যাভ চেঞ্জ মাই মাইন্ড। দীপঙ্কর হেসে ফেললে, বলে, কেন? বিকজ ইউ আর রিয়েলি গুড। তুমি সত্যি ভালো সেন। তোমার ভালো হোক, এটাই আমি চাই। তোমার জীবনে উন্নতি হলে আমার চেয়ে কেউ খুশি হবে না, মনে রেখো। আশ্চর্য, সংসারে হয়তো এমনি করেই এক একজনকে অকারণে ভালো লাগে, আবার অকারণে খারাপও লাগে। সংসারে ভালো লাগা আর খারাপ লাগার মধ্যে ফাঁকটা বোধহয় খুবই সামান্য। সেজন্যই বোধহয় একজনের ভালো লাগার সঙ্গে আরেকজনের খারাপ লাগার কারণ খুঁজে পাওয়া যায় না। তাকেও মিস মাইকেলের ভালো লাগার পেছনেও তাই সেদিন কোনো কারণ খুঁজে পায়নি দীপঙ্কর। দীপঙ্কর বলেছিল, তুমি নিজে ভালো, তাই আমাকেও তোমার ভালো লাগে মিস মাইকেল। নো 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 সেন, নেভার। তুমি জানো না সেন, আমি কি জঘন্য মেয়ে।
হঠাৎই মিস মাইকেলের প্রতিবাদ করবার ভঙ্গি দেখে দীপঙ্কর অবাক হয়ে গিয়েছিল। আমি তোমাকে আজ সব বলছি সেন। জীবনে এমন ক্রাইম নেই যা আমি করিনি। আমি যে সারা জীবন কত ক্রাইম করেছি তা তুমি কল্পনাও করতে পারবে না সেন। লর্ড জেসাসের কাছে যে আমি কত অপরাধী। এই বলে হঠাৎ মাথাটা নিচু করে ফেলত। দীপঙ্কর বুঝতে পারত মিস মাইকেল কাঁদছে। ব্যাগ থেকে সিল্কের রুমালটা বার করে চোখটা আলতো করে মুছে নিত। তারপর অনেকক্ষণ আর কোনো কথা বলতে পারত না। অবাক কাণ্ড। দীপঙ্করও আশ্চর্য হয়ে যেত মেম সাহেবের কাণ্ড কারখানা দেখে। কত মানুষ, কত বিচিত্র মানুষ যে পৃথিবীতে আছে তা দেখেই অবাক হয়ে যেত দীপঙ্কর। কোথাকার কে এক মেম সাহেব, এও তো কলকাতা শহরের মানুষ। এও তো এই কলকাতার হাওয়াতেই দীপঙ্করের মতো বড় হয়েছে, নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করছে। একই কলকাতার বুকের ওপর মিস মাইকেলও তো দীপঙ্করের মতো বেড়ে উঠেছে। এরও তো একদিন বাবা ছিল, মা ছিল, বন্ধু বান্ধব ছিল। এও তো দীপঙ্করের মতো স্কুলে পড়েছে। কিন্তু এই পাউডার আর লিপস্টিক আর বড় চুলের আড়ালে আসল মানুষটাকে কে দেখতে পেয়েছে এমন করে? বাইরে থেকে দেখলে কে ভাববে যে এই মেম সাহেবও আবার কাঁদে? বাইরের এই চেহারা দেখে কে ভাবতে পারবে যে এরও দুঃখ আছে, কষ্ট আছে, অশান্তি আছে? প্রথম দিকে গাঙ্গুলিবাবু বলেছিল, খুব সাবধান সেনবাবু, মেম সাহেবের সঙ্গে এক ঘরে বসেছেন, একটু বুঝে সুঝে চলবেন। বলা তো যায় না। কেন? দীপঙ্কর সত্যি বড় ভাবনায় পড়েছিল কথাটা শুনে। সারাটা জীবন লোকের কাছে অনাদর আর অবহেলা পেতে পেতে অভ্যস্ত হয়েছে দীপঙ্কর। সারা জীবনই মার কাছ থেকে শুনে এসেছে সে মানুষ নয়, সে অপদার্থ। শুনে এসেছে তার জন্যই মার এত কষ্ট। সে মানুষ হলে মা একটু আরাম পেত। ছোটবেলায় লক্ষণ সরকার তাকে মেরেছে, লক্ষ্মী দিয়েও তাকে মেরেছে, সতীও তাকে তাচ্ছিল্য করে এসেছে। তাই সেদিন গাঙ্গুলিবাবুর কথায় দীপঙ্কর ভয় পায়নি তেমন করে। কষ্ট করতেই জন্মেছে দীপঙ্কর, না হয় কষ্টই ভোগ করবে আরও। কি আর করতে পারে সে? চাকরি তো আর সে ছাড়তে পারবে না। গাঙ্গুলিবাবু বলেছিল, বড় দাম্ভিক প্রকৃতির মানুষ, ইন্ডিয়ানদের বড্ড ঘেন্না করে। আমাদের তো মানুষ বলেই মনে করে না মশাই, আমাদের যেন গরু ভেড়া মনে করে ও, এমন করে হাঁটে। কিন্তু আশ্চর্য এই, মিস মাইকেলের ভেতরেও যে একটা সহজ মানুষ লুকিয়ে আছে সেই কথা বোধহয় আপিসের মধ্যে একা দীপঙ্করই জানতে পেরেছিল। কিন্তু মিস মাইকেল বলেছিল, তুমি একদিন আমার ফ্ল্যাটে চলো না সেন। আমি? কবে যাবে বলো? দীপঙ্কর যেন বিশ্বাসই করতে পারেনি এতখানি আগ্রহ মিস মাইকেলের। হঠাৎ যেন বিশ্বাস করতে ইচ্ছেও হলো না। আজ যাবে? দীপঙ্কর বলেছিল, না না, আজ আমার জামা কাপড় বড় ময়লা। তাতে কি, আমার ফ্ল্যাটে কেউ নেই, আমি শুধু একলাই থাকি। আমার কেউ নেই সংসারে। সংসারে আমি একেবারে একলা সেন, অ্যালোন, একেবারে অ্যালোন। তারপর একটু থেমে বলেছিল, ভিভিয়ান যে খাটে শুতো সেটা তোমায় দেখাবো, চলো। যে টেবিলে বসে ড্রেস করতো সেই টেবিলটাও দেখাবো। সমস্তই আমি রেখে দিয়েছি, একটাও নষ্ট করিনি। আমার অ্যালবামটাও তোমায় দেখাবো, দেখবে ভিভিয়ানের চেয়ে আমি কত সুন্দরী ছিলাম, কত বিউটিফুল ছিলাম। আমার নিজের লাভ লেটার্স আছে 533, 533টা লাভ লেটার্স, জানো? আর ভিভিয়ানের ছিল অনলি 300, মাত্র 300। উড ইউ বিলিভ? দীপঙ্করের দিকে খানিকক্ষণ পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল মিস মাইকেল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, অথচ দেখো,
সেই ভিভিয়ান এখন আমেরিকার দ্য গ্রেট ফেমাস ফিল্ম স্টার, আর আমি এই রেলওয়েতে সার্ভিস করছি। আর এখন তো বলতে বলতে মিস মাইকেলের বুকটা যেন ফাঁকা হয়ে যেত। মিস মাইকেলের দুঃখটা বুঝতে চেষ্টা করত দীপঙ্কর, কষ্টটা অনুভব করতে চাইত, কিন্তু তবু যেন পুরোপুরি বুঝতে পারত না। 533 আর 300 লাভ লেটার্সের তফাৎটাও বুঝতে পারত না। দীপঙ্করকে তো কেউ লাভ লেটার্স লেখেনি, তাতে এত দুঃখ কেন মিস মাইকেলের তা বুঝতে পারত না। বাইরে থেকে কে যেন ডাকলে, চাপরাশি এসে ডাকলে দীপঙ্করকে। দীপঙ্কর জিজ্ঞেস করলে, কে? একটু বাবু। বোধহয় অনন্ত এসেছে। সেই অনন্তরাও ভাবে দাতার বাবুর বন্ধু। লোকটাকে কাল ভালো লাগেনি। সত্যি, কিসের অত টান? লক্ষ্মীদের জন্য অত টান ভালো নয় অনন্তবাবুর। তবু যা হোক, উপকার তো হবে লক্ষ্মীদের। লক্ষ্মীদের এই অভাবের সময় অনন্তবাবুকে উপকার করলে লক্ষ্মীদেরও উপকার হবে। রবিনসন সাহেবকে গিয়ে যদি দীপঙ্কর বলে, সাহেব কথাটা এড়াতে পারবে না। বাইরে গিয়ে দেখলে না, অনন্তবাবু নয়, অন্য একজন ভদ্রলোক। কি চাই আপনার? কে আপনি? ভদ্রলোক বললে, মিস্টার সেনকে চাই। আমি তো মিস্টার সেন। আসল নামটা কি? পুরো নাম? হরিপদ সেন। দূর, কোথাকার কে হরিপদ সেন তাকে খুঁজতে এসেছে এখানে। দীপঙ্কর বললে, সে রেডস অফিসে, সিঁড়ি দিয়ে 3 তলায় চলে যান। ভদ্রলোক চলে গেল। কি আপদ সব, যে সে এসে ডাকে। চাপরাশিকে বললে, ও আমাকে নয় তো, রেডস অফিসের হরিপদ সেনকে খুঁজছিল। তারপর বললে, এই দেখো, একজন আমাকে খুঁজতে আসবে আজকে। ভদ্রলোক বাঙালি নয়, মারাঠি নাম, অনন্তরাও ভাবে। সেই ভদ্রলোক এলে আমাকে ডেকে দিবি, বুঝলি? খুব জরুরি কাজ, তার জন্য আমি অপেক্ষা করছি। রবিনসন সাহেব লাঞ্চ খেতে যায় ঠিক 1টার সময়, আর আসে 2টোর পর। অনন্তবাবু যদি তার আগে আসে তাহলে ভালো হয়, আর তা নয় 2টোর পর। 1টা থেকে 2টোর মধ্যে এলে মিছিমিছি বসিয়ে রেখে দিতে হবে। অকারণে অনেক গল্প করতে হবে। অনন্তবাবুর সঙ্গে গল্প করে কী লাভ? অফিসে যতক্ষণ হইচই হল্লা চলে তখন ভালো লাগে দীপঙ্করের। তবু তো মিস মাইকেলের ঘরের ভেতরটা বেশ নিরিবিলি, কোনো শব্দই আসে না কানে। কাজ করতে করতে অনেক কিছু ভাবা যায়, অনেক কথা ভাবার আছে দীপঙ্করের। ভাবনার কি আর শেষ আছে? দীপঙ্কর ভাবত, জীবন তো আরম্ভ হলো, তারপর তারপর কি? তারপর কোথায় গিয়ে পৌঁছবে সে? এই অফিসে এই রবিনসন সাহেব, মিস্টার ঘোষাল, এই মিস মাইকেল, আজ না হয় এখানে এসে পৌঁছেছে। সেই ধর্মদাস ট্রাস্ট মডেল স্কুল থেকে একদিন যাত্রা শুরু হয়েছিল। তারপর কিরণ, লক্ষণ সরকার, প্রাণমথবাবু, রোহিণীবাবু, কাকাবাবু, কাকিমা, লক্ষ্মীদি, সতী সবাইকে অতিক্রম করে এতদিন পর না হয় এইখানে এলো। কিন্তু তারপর কি? এই এখানে এসেই আটকে যাবে নাকি সে? এখানে এসেই থেমে যাবে? হঠাৎ গাঙ্গুলিবাবু ঘরের মধ্যে এলেন। দীপঙ্করের পাশে একটা চেয়ার নিয়ে বসে পড়ল। বললে, 1 মিনিটের জন্য একটু বিরক্ত করতে এলাম সেনবাবু। না না, বিরক্ত কি, বলুন। হাতে শালপাতা মোড়া একটা জিনিস এগিয়ে দিলে দীপঙ্করের দিকে। বললে, এইটা দিতে এলুম, প্রসাদ, মায়ের প্রসাদ, খান। দীপঙ্কর ঠোঙাটা খুলে দেখলে একটা শালপাতার উপর একটু সিঁদুর লাগানো, 2-4টে গাঁদা ফুলের পাপড়ি আর একটা চিনির ডেলার সন্দেশ। এ কিসের প্রসাদ? গাঙ্গুলিবাবু বললেন, মা কালীর প্রসাদ, সকালবেলা পুজো দিয়ে এসেছিলাম।
ভাবলাম আপনাকে একটু প্রসাদ দেব, তাই আপিসে এনেছিলাম। তা হঠাৎ পুজো দিলেন কেন? আমার স্ত্রীর আজ 5 বছর ধরে অসুখ চলছিল, সেটা ভালো হয়ে গেছে, তাই। 5 বছর ধরে অসুখ? কি অসুখ? আপনি তো বলেননি। গাঙ্গুলিবাবু একটু গম্ভীর হয়ে বললেন, আপনাকে তো কোনো কথাই বলিনি। আপনি আমার আর কতটুকু জানেন? আমার স্ত্রী আজ 5 বছর ধরে পাগল হয়ে গিয়েছিল। পাগল? দীপঙ্কর চমকে উঠল। দাতারবাবুর মাথাটাও তো গোলমাল হয়ে গিয়েছে। গাঙ্গুলিবাবু এতদিন কথাটা বলেনি, নইলে জেনে নিলেই হতো। লক্ষ্মীদিকেও বলা যেত তাহলে। লক্ষ্মীদি এতদিন ধরে কষ্ট পাচ্ছে। দাতারবাবু ভালো হয়ে গেলে অনন্তবাবুর কাছে আর সাহায্য নিতে হবে না। লক্ষ্মীদি তাহলে বেঁচে যেত। কেন পাগল হয়েছিল আপনার স্ত্রী? সে অনেক কথা। আপনাকে তো বলেছিলাম একদিন সব বলবো। সময় হলেই বলবো একদিন। এখন উঠি। এই বলে গাঙ্গুলিবাবু চেয়ার ছেড়ে উঠে যাবার উপক্রম করলে। দীপঙ্কর হাতটা ধরে টানলে, বললে, না না, আপনি এক্ষুনি বলুন। আমার এখন হাতে কাজ নেই। আপনি বসুন, বসুন, বলুন ব্যাপারটা। গাঙ্গুলিবাবু বাইরে চলে এলেন। দীপঙ্করের সঙ্গে সঙ্গে চলে এলো। দীপঙ্কর বললে, বলুন না, কি হয়েছিল? গাঙ্গুলিবাবুর মুখটা কেমন যেন শুকিয়ে এলো। বললে, এখানে ঠিক বলা যাবে না, সে আরেকদিন না হয় বলবো। দীপঙ্কর বললে, কিন্তু আমাকে যে আজ শুনতেই হবে। আমার এক আত্মীয় সম্প্রতি পাগল হবার মতো হয়ে গেছে কি না। কে? আমার একজন দিদির স্বামী। গাঙ্গুলিবাবু চুপ করে রইলেন কিছুক্ষণ। তারপর বললে, আজ 5 বছর যে কি কষ্টেই ছিলাম সেনবাবু, কি বলবো। 5টা বছর আমার রাতে ঘুম ছিল না, দিনে শান্তি ছিল না। আমি ভগবান মানতাম না, তবুও ভগবানকে দিনরাত রেখেছি। বলেছি, আমার কষ্ট দূর করে দাও ঠাকুর, আমি আর সহ্য করতে পারছি না এই কষ্ট। আপনার সঙ্গে কথা বলেছি, আপিসের কাজ করেছি, বাইরে হেসেছি, কথা বলেছি, কিন্তু মনের মধ্যে কেবল অশান্তির আগুন জ্বলেছে। দীপঙ্কর বললে, চলুন কোথাও গিয়ে বসি, বসে বসে শুনি। কোথায় আর যাবেন? এই অনেক বড় গল্প, অনেক সময় লাগবে, তবুও চলুন। দীপঙ্কর চাপরাশিকে বলে গেল, যদি কেউ খোঁজ করতে আসে তাহলে যেন বসিয়ে রাখে তাকে। গাঙ্গুলিবাবুও কেজি দাসবাবুকে বলে এসেছিল। কি বিচিত্র মানুষ, আর কি বিচিত্র মানুষের জীবন। কোথায় মিস মাইকেল, তারও একটা সমস্যা আছে। সে সমস্যার কথা বলতে বলতে মেম সাহেব কেঁদে ফেলে। আবার এই গাঙ্গুলিবাবু, এরও কত বিচিত্র এক সমস্যা। এরও মুখ চোখ কান্নায় ভারী হয়ে আসে কথা বলতে বলতে। সত্যি, এদের তুলনায় তো দীপঙ্কর খুবই সুখী। দীপঙ্করের তো কোনো সমস্যাই নেই বলতে গেলে। শুধু লক্ষ্মীদির সমস্যাটাই এখন একটা পাথরের মতো বুকের ওপর ভারী হয়ে চেপে বসেছে। লক্ষ্মীদি সুখী হলেই দীপঙ্করের কোনো সমস্যা আর থাকবে না। দাতারবাবুর অসুখটা ভালো হয়ে গেলে সব সমস্যা মিটে যায় লক্ষ্মীদের, আর দীপঙ্করও নিশ্চিন্ত হয়। মনে আছে, গাঙ্গুলিবাবুকে নিয়ে দীপঙ্কর সামনের পাকটাতে গিয়ে বসেছিল। চারিদিকে আপিস, আপিস আর আপিসের কেরানি। সমস্ত অঞ্চলটাই যেন গম গম করছে আপিসের গন্ধে। সেই আবহাওয়া থেকে বেরিয়ে দীপঙ্কর একেবারে খোলা আকাশের তলায় গিয়ে বসল। গাঙ্গুলিবাবু বললে, আপনি ঠিক বুঝবেন না আমার কথাগুলো সেনবাবু, যে ভুক্তভোগী সেই শুধু বুঝতে পারে। দীপঙ্কর বললে, আপনি বলুন না, আমি ঠিক বুঝব। দীপঙ্কর জানত সংসারে যে ভুক্তভোগী সেই কেবল দুঃখের কথা বুঝতে পারে। দীপঙ্কর কি ভুক্তভোগী নয়? দীপঙ্কর কি মানুষ দেখেনি?
দীপঙ্করও কি জানতো না যে মানুষের বাইরের চেহারা দিয়ে তাকে বিচার করার মতো ভুল আর নেই? দীপঙ্কর কি দেখেনি ছিটেফোঁটাকে? দেখেনি বিন্তিদিকে? দেখেনি প্রাণমথবাবুকে, কিরণকে, ফটিককে, রাখাল, নির্মল পালিত, লক্ষণ সরকারকে? দীপঙ্কর বলে, আমিও অনেক লোক দেখেছি, অনেক রকমের মানুষ দেখেছি গাঙ্গুলিবাবু। আসলে আমি জিজ্ঞেস করছি অন্য কারণে। জিজ্ঞেস করছি আমার এক দিদির জন্য। দিদি? কীরকম দিদি? আপন? না না, আপন দিদি নয়, এমনকি দূর সম্পর্কের ওর দিদি নয়, বলতে গেলে কেউই নয়, তবুও খুব আপন। তার কথা আমি খুব ভাবি, প্রায় ভাবি। পৃথিবীতে দুজনের কথা কেবল আমি ভাবি, তাদের মধ্যে এই দিদি একজন। গাঙ্গুলিবাবু বললে, আমারও আপনার মতো কেউ ছিল না সেনবাবু। বেশ ছিলাম, মা বাবা ছিল, আর তারা যখন মারা যায় তারপর লেখাপড়া করতাম, আর শেষকালে রেলের অফিসে চাকরি পেয়ে গেলাম একটা। বোন ছিল একটা বিয়ে দিতে, তারও বিয়ে হয়ে গিয়েছিল টাটানগরে। তারপর একদিন বিয়ে হয়ে গেল হঠাৎ। হঠাৎ মানে আমি আসলে তার জন্য ঠিক তৈরি ছিলাম না মশাই। মস্ত বড় ঘরের মেয়ে। আপনি বর্ধমানের ভট্টাচার্যদের নাম শুনেছেন? তারা ওখানকার বনেদি ঘর, বহু পুরুষের বাস ওদের ওখানে। মানে ইচ্ছে করলে ওরা কলকাতাতে 100খানা বাড়ি তৈরি করতে পারত, এত পয়সা। অনেক মেয়ে বাড়িতে, মানে আমার অনেক শালি, একেবারে পরপর সব মেয়ে জন্মেছে ভাইদের। কিন্তু মেয়েদের বিয়ের বয়স হয়েছে সব বড় জায়গায়, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উকিল ব্যারিস্টার, কেউ আবার বড় ব্যবসাদার। একমাত্র আমি হলাম জামাইদের মধ্যে সবচেয়ে ছোট। আমারই একমাত্র অবস্থা খারাপ, আমিই একমাত্র কেরানি। আরে মশাই, সেই গোড়ার থেকেই আমার স্ত্রীর কেমন লজ্জা করতো আমার জন্য। কেবলই আমাকে বলতো, তোমার বড় চাকরি হয় না? আরও বড় চাকরি, আমার সেজ জামাইবাবুর মতো। তা আমি আর কি উত্তর দেব বলুন? আমি ভাবতাম বুঝি হাসি ঠাট্টা করছে আমার সঙ্গে। কিন্তু একদিন হঠাৎ বলা নেই কোয়া নেই আমার বউ বাড়ি থেকে চলে গেল। একলাই চলে গেল মশাই। আমি আপিস থেকে বাড়ি ফিরে গিয়ে দেখি বউ বাড়ি নেই। কি হলো? হলো কি? এমনটা তো হয় না। তা অনেক খোঁজাখুঁজি করলুম, অনেক জায়গায় গেলুম। আমার তো আর কেউ নেই কলকাতায় যে সেখানে যাবে। পাশের বাড়িতে খোঁজ নিলুম, সেখানেও নেই। শেষে কি সন্দেহ হলো, বর্ধমানে গেলুম, আমার শ্বশুর বাড়িতে। যা ভেবেছি ঠিক তাই। গিয়ে দেখি বউ গেছে বাপের বাড়িতে। আমার শ্বশুর শাশুড়ি তারা সেকেলে লোক, তারা বললেন একলা একলা থাকে তো, তাই ওই রকম হয়েছে। আর কিছুদিন সবুর করো বাবা, সব ঠিক হয়ে যাবে। তা আমার তখন বাড়িতে কেউ নেই, বুঝলেন না, স্ত্রীকে ছেড়ে থাকতে পারবো কেন? শ্বশুরমশাইকে বললাম, যদি আমার ওখানে পাঠিয়ে দেন তাহলে আমার বড় ভালো হয়, বড় কষ্ট হচ্ছে আমার খাওয়া দাওয়ার। শাশুড়ি বললেন, তাহলে পটলকে পাঠিয়ে দিচ্ছি, তাকে যদি বোঝাতে পারো তো দেখো। আমার স্ত্রীর ডাক নাম পটল। সে যাগে, বউ ঘরে এলো। বললাম, তা তুমি হঠাৎ যে না বলে কয়ে চলে এলে, আমায় কি ভাবনায় ফেলেছিলে বলো তো? বউ বললে, আমি আর কলকাতায় যাব না, আমার লজ্জা করে। আমি বললাম, কিসের লজ্জা? আমার কাছে থাকবে তাতে লজ্জা কি? তখন থেকেই মাথাটা একটু একটু খারাপ হচ্ছে। আমরা আর কি বুঝতে পারিনি ঠিক করে। বউ সেই কথার উত্তরে বললে, তুমি যে মাইনে কম পাও তাই আমার লজ্জা করে। বললাম, মাইনে কম বেশি পাও কি আমার হাত? তা বললে কি জানেন? বললে, সেজ জামাইবাবু ন জামাইবাবু ওরা তো বেশি মাইনে পায়, তা তুমি ওদের মতন মাইনে পাও না কেন?
তা আমি এর কি জবাব দেব বলুন? দীপঙ্কর মন দিয়ে শুনছিল গল্পটা। বললে, তারপর? গাঙ্গুলিবাবু বললেন, আরে আপনি তো বিয়ে করেননি, কিন্তু বিয়ে যদি কখনো করেন তো বড় লোকের মেয়েকে কখনো বিয়ে করবেন না মশাই। এই আপনাকে আমি বলে রাখলুম। আমার নিজের কখনো একটা অসুখ করেনি মশাই, কখনো আমার নিজের জন্য ডাক্তারও ডাকতে হয়নি একটাও। আমার ওই চা খাওয়া ছাড়া আর কোনো নেশাই নেই জীবনে। কিন্তু এখন ভাবি, বিয়ে না করলে আমি কত সুখেই না থাকতে পারতুম। আরাম করে চাকরি করতুম আর সিনেমার থিয়েটার দেখে বেড়াতুম। দীপঙ্কর জিজ্ঞেস করলে, তা আপনার প্রমোশনই বা হয় না কেন গাঙ্গুলিবাবু? এত বছর চাকরি করছেন আপনি? গাঙ্গুলিবাবু বললেন, আপনিও ওই কথাই বলছেন? প্রমোশন হবে কি করে সেনবাবু? আপনার কথা আলাদা। আপনি ঢুকলেন জার্নাল সেকশনে, তারপর কি করতে গিয়ে কি হয়ে গেল। রবিনসন সাহেব আপনাকে বসিয়ে দিলেন নিজের ঘরে। আর আমাদের তো আর তা নয়, চিরকালই ওই এক চেয়ারে এক ঘরের মধ্যে পৌঁছতে হবে। দীপঙ্কর বললে, তারপর? তারপর তো বুঝিয়ে সুঝিয়ে সেইবার তো নিয়ে এলাম বউকে বাড়িতে। শাশুড়ি অনেক বুঝিয়ে টুঝিয়ে মেয়েকে পাঠালে। আমি বউয়ের মন ভোলাবার জন্য অফিসের কোঅপারেটিভ ব্যাংক থেকে 1,500 টাকা লোন নিলাম। বউয়ের দামি শাড়ি কিনে দিলাম, ভালো ভালো গয়না গড়িয়ে দিলাম, সিনেমায় নিয়ে গেলাম, থিয়েটার নিয়ে গেলাম। মহা খুশি বউ। তা ভাবলাম বুঝি সেরেই গেল। আর সেইবারেই প্রথম বড় মেয়ে হলো আমার, তারপর একটা ছেলে। কিন্তু পরের মাস থেকে হাতে মাইনে পেতে লাগলাম কম, আর কুলোতেই পারি না, আর সংসারও চলে না। বউকেও বলতে পারি না তখন। শেষে একদিন আর চাপাই রইল না, একেবারে খোলাখুলি গালাগালি দিতে লাগলো আমাকে। দীপঙ্কর অবাক হয়ে গেল। বলে, গালাগালি? হ্যাঁ সেনবাবু, আপিসে কাউকেই এসব কথা বলিনি, কেউই জানে না। আজ আপনাকেই প্রথম বললাম। তখন একেবারে উন্মাদ অবস্থা আর কি। সে শাড়ি সায়ারও ঠিক থাকে না, চিৎকার করে গালাগালি। তা কাকে গালাগালি দিতেন? আমাকে সেনবাবু, আবার কাকে? আমি মাইনে কম পাই, আমি বউকে শাড়ি কিনে দিতে পারি না, আমি তোর, আমি ছোট লোক। শেষকালে কানে আঙুল দিতে হতো। পাড়ার লোক পর্যন্ত সেই চিৎকারে তিষ্ঠতে পারত না, এমন চিৎকার। ছেলেমেয়েরাও হাউমাউ করে কেঁদে উঠত মায়ের কাণ্ড দেখে। গাঙ্গুলিবাবুর গল্প শুনতে শুনতে দীপঙ্কর বিস্ময়ে হতবাক হয়ে গেল। কি সাংঘাতিক অবস্থা গাঙ্গুলিবাবুর! অথচ বাইরে থেকে কিছুই বোঝা যায় না, কিছু বুঝবারই উপায় নেই। দিনের পর দিন জার্নাল সেকশনে এসেছে নিয়ম করে কেজি দাসবাবুকে চা দিয়েছে, হেসেছে, রসিকতা করেছে। নিপেনবাবুর ফেয়ারওয়েলের সময় সবই তো করেছে গাঙ্গুলিবাবু, কিছুই তো বোঝা যায়নি বাড়ি থেকে। পার্কের ভেতর আস্তে আস্তে ভিড় বাড়ছে। এতক্ষণে বোধহয় রবিনসন সাহেবের লাঞ্চ খেয়ে ফেরবার সময় হলো। দীপঙ্কর জিজ্ঞেস করলে, তারপর? গাঙ্গুলিবাবু বললে, তারপর ডাক্তার দেখাতে লাগলুম। শ্বশুর শাশুড়িও এলেন। আমার তো আর টাকা ছিল না, তাঁদেরই জ্বালা। আমার মতো জামাই করে তাদেরই পস্তাতে হচ্ছে। তা ভেবেছিলেন জামাইয়ের রেলের চাকরি, উন্নতি হলে প্রচুর উন্নতি হবে, একেবারে মাথায় উঠে যাবে জামাই। আর আবার যদি তা নাও হয় তো মেয়ের খাওয়া পড়ার কষ্ট হবে না জীবনে। কিন্তু তারা তো জানতেন না যে আমি জার্নাল সেকশনের এবি গ্রেডের ক্লার্ক। জার্নাল সেকশনে একবার নাম লেখালে সেখান থেকে আর মুক্তি নেই। সে যাক, তারপর কিসে ভালো হলো? গাঙ্গুলিবাবু কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু বাধা পড়ল। দ্বিজপদ দৌড়তে দৌড়তে একেবারে পার্কের মধ্যে এসে পড়েছে। হুজুর, রবিনসন সাহেব ডেকেছে। এরই মধ্যে এসে গেল সাহেব। দীপঙ্কর উঠে পড়ল। সাহেব আজকে সকাল সকাল এসে পড়েছে দেখছি।
তাড়াতাড়ি জুতোটা পায়ে গলিয়ে দৌড়লো। গাঙ্গুলিবাবুও সঙ্গে সঙ্গে চলল। দীপঙ্কর বললে, শেষটা শোনা হলো না কিন্তু গাঙ্গুলিবাবু, ছুটির পরে শুনব। গাঙ্গুলিবাবু বললেন, এখন বসে আর কোনো গণ্ডগোল নেই, ধন্বন্তরী ওষুধ একেবারে। তাই তো সকালবেলা উঠে কালীবাড়িতে গিয়ে পুজো দিয়ে এলাম। তা কী ওষুধে সারল? আরে কত রকমের কি করেছি, তার কি আর ঠিক আছে? পাগলাকালির বালাও পরিয়েছিলাম, তাতেও কিছুই হলো না। শেষে শ্বশুরমশাই অনেক টাকা খরচ করে কলকাতার বড় বড় ডাক্তার দেখালেন, তাতেও কোনো ফল হয়নি। আর শেষে তখন একেবারে রবিনসন সাহেবের ঘরের সামনে এসে গেছে দুইজনে। শেষে হরকালীর কবিরাজের মধ্যম নারায়ণ তৈল আছে একরকম, তাই মাখিয়ে ভালো হলো। এখন আবার নর্মাল, সব স্বাভাবিক। দীপঙ্কর জিজ্ঞেস করলে, তেলটা কোথায় পাওয়া যায়, কত দাম? আমাকে 1 বোতল এনে দিতে পারেন? আপিসের পরে দেখা হবে তো, তখন বলবো ক্ষণ আপনাকে। আমাকে ডাকবেন?